বন্ধুগণ, শীতাংশু বলছি। চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই আমি আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার ও লাইক করতে অনুরোধ করব এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। তারপরে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সেটা দেশেরই একটা খুব গুরুত্বপূর্ণ স্টোরি। আপনারা হেডিংটা দেখে খানিকটা বোধহয় বুঝতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রবাদ তুমি কার? ভারতবর্ষের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে রাষ্ট্রবাদ নিয়ে এখন একটা নতুন চর্চা শুরু হয়েছে। রাষ্ট্রবাদ তো ভারতীয় জনতা পার্টি তারা নিজেকে সবাই রাষ্ট্রবাদী বলেই মনে করে এবং তারা সেই দর্শনে বিশ্বাস করে এবং তারা যে দর্শনে বিশ্বাস করে সেটা হচ্ছে রাষ্ট্র সবচেয়ে প্রথম, তার নিচে হচ্ছে পরিবার এবং তার নিচে হচ্ছে ব্যক্তি। ঠিক আছে, প্রথমে ব্যক্তি, তারপর পরিবার, সবার উপরে রাষ্ট্র। এটাকেই রাষ্ট্রবাদ বলে বিজেপি মূলত প্রচার করে এবং তারা নিজেদেরকে রাষ্ট্রবাদী বলে তারা চিহ্নিত করে এবং বলে, এবং অনেক ক্ষেত্রে তারা সেটা ফলোও করে, অর্থাৎ মেনেও চলে। এটা দেখা যায় এবং ভারতবর্ষের সমস্ত মানুষই বা অন্যান্য দলও বা অন্যান্য বুদ্ধিজীবীরাও বিজেপিকে রাষ্ট্রবাদী দল বলেই বলে। তখন এই রাষ্ট্রবাদী ব্যাপারটাকে একটা সময়ে বামপন্থীরা হিটলারের যে স্বৈরতন্ত্র তার সঙ্গে জড়িত ছিল, যে রাষ্ট্র প্রথম মানেই সেখানে একটা স্বৈরতন্ত্র এসে যাবে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে জন্য এই যে বিষয়টা এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেটা হচ্ছে যে এখন গুজরাটের আহমেদাবাদে কংগ্রেসের একটা সেশন চলছে, অর্থাৎ রাজনৈতিক সেশন। সেখানে সারা ভারতবর্ষ থেকে কংগ্রেসের বিভিন্ন নেতৃবর্গ হাজির হয়েছেন এবং সেখানে যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চে স্বভাবতই যারা শোভা দেন তারা সবাই আছেন। কংগ্রেস সভাপতি শ্রী মল্লিকার্জুন খাড়গেজি আছেন এবং কংগ্রেসের যিনি লোকসভা রাজ্যসভার যে সংসদের যিনি চেয়ারপারসন শ্রীমতী সোনিয়া গান্ধী আছেন, কংগ্রেসের লোকসভার বিরোধী দল নেতা শ্রী রাহুল গান্ধী আছেন এবং আরও অনেক অন্যান্য নেতা আছেন। আমি দেখছিলাম আজকে এক্স হ্যান্ডেলে কংগ্রেসের আইএনসি ইন্ডিয়া তাদের যে হ্যান্ডেলটা আছে, টুইটার হ্যান্ডেল, সেটা আমি দেখছিলাম এবং সেখানে অনেক রকম কথা লেখা আছে এবং আলোচনা করা হচ্ছে। এবং লোকসভার যে বিরোধী দল নেতা শ্রী রাহুল গান্ধী, তিনি ইংরাজি এবং হিন্দি দুটো ভাষাতেই ভাষণ দিচ্ছেন, সেটাও আমি খানিকটা শুনলাম। এবং তিনি যে সংবিধান নিয়ে যেভাবে আগেও বিভিন্ন ভোটের প্রচারে বা বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং ন্যায় যাত্রা করেছেন, ভারত জুড়ে যাত্রা করেছেন, সেখানেও তিনি সংবিধানকে দেখেছেন এবং সেটা দেখিয়ে তার যে মূল বক্তব্য, সেই বক্তব্যটা হচ্ছে যে তিনি বলতে চেয়েছেন যে এই বিজেপি সরকার এখন এই যে সংবিধানকে ধ্বংস করতে চলেছে এবং সংবিধানের নিয়ম মানছে না, তারা এক ধরনের একটা নিজস্ব শাসন ভারতবর্ষে তৈরি করেছে। এইটা তার মূল বক্তব্য। কিন্তু এই যে কংগ্রেসের মধ্যে তাদের বক্তব্যের মধ্যেই আমি অনেকগুলি বক্তব্য শুনছিলাম। বিভিন্ন বক্তারা বক্তব্য রাখছেন, বিভিন্ন প্রদেশ থেকে এসেছেন তারা বক্তব্য রাখছেন, আদিবাসী নেতা আছেন এবং দলিত নেতারা আছেন এবং তারা সব বলছেন এবং রাহুল গান্ধী প্রথমেই বলেছেন, মল্লিকার্জুন খাড়গেজি তিনিও বলেছেন। তো সেখানে একটা ট্যাগলাইন দেওয়া হয়েছে, সেই ট্যাগলাইনটা যে ন্যারেটিভ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ন্যায়পথ, অর্থাৎ ন্যায়ের পথে কংগ্রেস আগামী দিনে সারা ভারতবর্ষে নিজেদের যে প্রভাব প্রতিপত্তি, সেই প্রভাব প্রতিপত্তিটা বিস্তার করবে। এবং সেখানে আরও তিনটে ছোট ছোট শব্দ দেওয়া আছে, সেটা হচ্ছে সংকল্প, সমর্পণ এবং সংঘর্ষ। অর্থাৎ নিজের একটা দৃঢ় সংকল্প নিয়ে তারা এগিয়ে চলবেন এবং জনগণের প্রতি সমর্পিত থাকবেন এবং সংঘর্ষ অর্থাৎ লড়াই করে, অর্থাৎ যে রাষ্ট্রশক্তি অর্থাৎ সরকারি যে বসে আছে বিজেপি, তার সঙ্গে সংঘর্ষ করে দেশে এই সংবিধান এবং ন্যায় ফিরিয়ে আনবেন। এইটা হচ্ছে এই সংকল্পের মূল কথা। কিন্তু বিষয়টা হচ্ছে যে দেশের জনগণ কংগ্রেসকে কতটা বিশ্বাস করবে, সেটাই আজকের দিনের বড় প্রশ্ন। কারণ
কংগ্রেস নেতৃত্ব যে আগে যে লোকসভার যে বিরোধী নেতা শ্রী রাহুল গান্ধী, তিনি যে ন্যায়যাত্রা করেছিলেন এবং তিনি যে ভারত জোড়ো যাত্রা করেছিলেন, তার ফল কিন্তু খুব একটা পড়েনি। এর মধ্যে দেখা গেছে কেবলমাত্র ঝাড়খণ্ড ছাড়া বাকি যে সমস্ত রাজ্যগুলো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু কংগ্রেস একদম পর্যুদস্ত হয়েছে। যেমন হরিয়ানার নির্বাচনে পর্যুদস্ত হয়েছে, তারপরে দিল্লির নির্বাচনে একবারে পর্যুদস্ত হয়েছে। তো ফলে সেখানে কিন্তু তার যে যাত্রা, সেই যাত্রা তাতে কিন্তু খুব একটা প্রভাব ফেলতে কিন্তু পারেনি। এবং লোকসভাতে যদিও কংগ্রেসের আগের তুলনায় অনেক বেশি সাফল্য এসেছে, কিন্তু সেটা মূলত যে আরও যে দলের সঙ্গে যে জোট ছিল, সেই জোটের কারণে মূলত কিন্তু এসেছে। তার মধ্যে বেশিরভাগ সিটটা এসেছে আপনার উত্তরপ্রদেশ থেকে এবং তামিলনাড়ু থেকে। তো ফলে এই যে জোটের কারণে কংগ্রেসের যে সাফল্যটা এসছে, সেটাকে কংগ্রেস এখন বিরোধী দল হিসাবে নিজেদের সাফল্য বললে বেশি প্রচার করতে কিন্তু ব্যস্ত হইতেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আজকে সংবিধান রচয়িতাদের নাম করে শ্রী রাহুল গান্ধী, তিনি যেমন ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নাম বলেছেন, তেমনি তিনি মহাত্মা গান্ধীর নাম বলেছেন, তেমনি শ্রদ্ধেয় জওহরলাল নেহরুর নাম বলেছেন, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তিনি সর্দার প্যাটেলেরও নাম বলেছেন। এইটা কিন্তু সচরাচর কংগ্রেসের কোনো অধিবেশনে বা কোনো বক্তার মুখে প্যাটেলের কথা, সর্দার প্যাটেলের কথা কিন্তু বলতে দেখা যায় না। এবং সর্দার প্যাটেল মূলত গুজরাটের লোক, এবং সেখান থেকে তিনি সারা দেশকে ইউনাইটেড করেছিলেন বলে বলা হয়। এবং তিনি যে তার যে নামে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে একটা স্ট্যাচু করেছেন, সেটার নাম স্ট্যাচু অফ ইউনিটি। সেই স্ট্যাচু অফ ইউনিটি কিন্তু কোনো কংগ্রেস নেতাকে সেখানে যে হাজির হতে বা দাঁড়িয়ে ফটো তুলে পোস্ট করে কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে বা খবরে কাগজে ছাপতে কিন্তু আমি অন্তত দেখিনি। যদি তারা কেউ গিয়ে থাকেন, সেটা আমার তাহলে জানার বাইরে। এর বাইরে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। কখনো বলছেন যে প্রাইভেট সেক্টর, সেই প্রাইভেট সেক্টরে রিজার্ভেশন হওয়ার দরকার। কখনো বলছেন মেরিট ইজ এ ফ্লড আইডিয়া, অর্থাৎ মেরিট তার কোনো দাম নেই। এখন এই কথাও বলছেন। ফলে যারা বুদ্ধিমত্তার জোরে বিভিন্ন পদে আছেন বা বিভিন্নভাবে জীবনে সাকসেস করেছেন, সাফল্য এনেছেন, তাহলে তাদের বক্তব্যের এখানে তাদের যে পরিশ্রম, তাদের যে বুদ্ধিমত্তা, তার কিন্তু কোনো দাম থাকছে না। এবং এরপরে তিনি কখনো কখনো এসটি, এসসি, ওবিসি তাদের কথা বলছেন, তাদের উন্নতির কথা বলছেন। কিন্তু যদি ইতিহাস ঘেঁটে দেখা যায় যে কংগ্রেস কখনোই এদের জন্য আলাদা করে কিন্তু বিশেষ কিছু করেননি। এবং কংগ্রেস করেনি বলেই এই যে পিছিয়ে পড়া শ্রেণী, তারা কিন্তু কখনোই কংগ্রেসের সঙ্গে খুব বেশি সঙ্গে ছিল না। এবং এই বিহারে এসে দেখা যাচ্ছে তিনি আবার এখানে যারা সবর্ণ, আগামী দিনে বিহারে ভোট আছে, সেই সবর্ণদিকে আবার কাছে পাওয়ার জন্য অন্যভাবে চেষ্টা করেছেন। এবং আজ পর্যন্ত কোনো কংগ্রেসি নেতাকে, বিশেষত গান্ধী পরিবারের যে যারা নেতা এখন দুজন ভাই বোন, দুজনেই কিন্তু লোকসভার সদস্য, এবং শ্রীমতী সোনিয়া গান্ধী রাজ্যসভার সদস্য, কেউই কিন্তু আজ পর্যন্ত রাম মন্দির কখনো ভিজিট করেননি এবং কুম্ভস্নানও করেননি। তো হিন্দু জনসংখ্যা বা হিন্দু জনগোষ্ঠী, তারা এই বিষয়টাকে কতটা ভালোভাবে নিয়েছে সেটা আমি বলতে পারবো না। তবে অবশ্যই যেখানে প্রায় 30-40 কোটি লোক কুম্ভ স্নান করেছে, সে তো সবই হিন্দু সমাজের লোক, এবং জাতি বর্ণের বাইরে সমস্ত মানুষ সেখানে একা করে স্নান করছে। কিন্তু সেখানে এরা তিনজন কেউ যাননি, যদিও কোনো কোনো ছোটোখাটো কংগ্রেস নেতা সেখানে গেছেন, সেটা কিন্তু দেখা গেছে। একেবারেই কেউ যাননি তা নয়, কিন্তু মূল যে নেতৃত্ব, তারা কিন্তু কেউ সেখানকে যাননি। এবং এখন যে নতুন একটা লাইন তিনি বলছেন, সেটা হচ্ছে যে আগে বলতেন মহব্বত কি দোকান, অর্থাৎ ভালোবাসার মধ্য দিয়ে আমি সবার মন জয় করব। এখন কিন্তু আর সেটা বলছেন না। এখন বলছেন বিজেপি একটা নফরত, অর্থাৎ একটা যে ভেদভাব তৈরি করছে সমাজের মধ্যে, তো সেটার সঙ্গে মহব্বত ভার্সেস নফরত, অর্থাৎ বিজেপির যে সমাজের মধ্যে ভাগ ভাগ করে দেওয়ার চেষ্টা করছে বলে বলছেন, ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, সেটাকে মহব্বত অর্থাৎ ভালোবাসার মধ্য দিয়ে তিনি
এক জায়গায় যুক্ত করবেন। এবং সভাপতি তিনি যা করেন, সেই যে সংবিধানের কপি, সেই লাল বইয়ের যে কপিটা, যেটা বিভিন্ন সময় তিনি দেখিয়েছেন, পার্লামেন্টেও কোনো সময় নিয়ে গেছেন দেখা গেছে, তো সেইটাকে তিনি অবশ্যই এখানে দেখাচ্ছিলেন। তো তার এই বক্তব্য কতদূর আগামী দিনে মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে, সেটা হচ্ছে মস্ত বড় ব্যাপার। কারণ কংগ্রেস সামান্য কয়েকটা রাজ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, মূলত কর্ণাটক, তেলেঙ্গানা এবং ডিএমকের সঙ্গে তামিলনাড়ু আর হিমাচল প্রদেশ, এই কয়েকটি রাজ্যে মূলত সীমাবদ্ধ হয়ে গেছে। ফলে কংগ্রেসের যে শক্তি বৃদ্ধি সেটা হচ্ছে না। এমনকি নগরপালিকা এবং গ্রাম পঞ্চায়েতেও বিভিন্ন জায়গাতে কংগ্রেস কিন্তু ব্যাপকভাবে পর্যুদস্ত হচ্ছে। ফলে আগামী দিনে কংগ্রেস কীভাবে তাকে সারভাইভ করবে, এটাই হচ্ছে তার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এখন কংগ্রেসকে আবার সেই রাষ্ট্রবাদী তত্ত্বে ফিরিয়ে দিতে চাইছে, এই প্রশ্নটা বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন যে রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু প্রশ্নটা তুলতে শুরু করেছেন। আমি দু একটা খবর পড়ছিলাম, দু একটা ভিডিও দেখছিলাম, বলছেন কংগ্রেস কি আবার রাষ্ট্রবাদী হওয়ার চেষ্টা করছে। অর্থাৎ বিজেপি যেহেতু রাষ্ট্রবাদী একটা ন্যারেটিভ নিয়ে এবং একটা দর্শন নিয়ে একটা জনগোষ্ঠীকে এক করার চেষ্টা করেছে এবং তাদের একটা মস্ত বড় ভোট ব্যাঙ্ক তৈরি করতে পেরেছে, মস্ত বড় একটা ক্যাডার তৈরি করতে পেরেছে, 12 কোটি ক্যাডার তৈরি করতে পেরেছে যারা সদস্য, সেটা কি কংগ্রেস সেইভাবে রাষ্ট্রবাদী পথে করতে চাইছেন? কিন্তু কংগ্রেস তো রাষ্ট্রবাদকে কখনোই তেমন করে গুরুত্ব দেয়নি। কংগ্রেস মূলত একটা পরিবারকেন্দ্রিক দল। জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে ছিলেন ইন্দিরা গান্ধী, তারপরে হয়েছেন রাজীব গান্ধী, হ্যাঁ, তারপরে পরোক্ষে যে 10 বছর কংগ্রেসের শাসন ছিল, 2004 থেকে 14 সাল যখন কংগ্রেসের শ্রী মনমোহন সিংজি প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু পরোক্ষে এই যে পরিবার, গান্ধী পরিবার, তারাই কিন্তু সরকারটা চালিয়েছে, এটা সবাই জানে। এবং সেই সরকার কীভাবে চলেছে সে সম্পর্কে লোকের সম্যক ধারণা আছে। অতএব সহজেই এইসব কথাই আজকাল সাধারণ মানুষ বিশ্বাস করবে। এবং আগামী দিনে যে কয়েকটি রাজ্যে ভোট আছে, সামনে বিহারে ভোট আছে, তারপর আসামে ভোট আছে, পশ্চিমবঙ্গে ভোট আছে, 5টি রাজ্যে পরপর ভোট হবে। তো সেই ভোটে আগামী দিনে কংগ্রেস কতটা সাফল্য পায়, সেটাই আগামী দিনে বড় প্রশ্ন। কংগ্রেসের আজকের সভাতে এবং যে সভাটি আহমেদাবাদে এখন হচ্ছে, সেই সভাতে কী দিকনির্দেশ হয়, সেটাই হচ্ছে মস্ত বড় প্রশ্ন। কিন্তু বহু যে যারা নেতা বক্তব্য রাখছিলেন, তাদের বক্তব্যের মধ্যে একটা একপেশে ভাব দেখা যাচ্ছিল। সেই একপেশে ভাবটা হচ্ছে যে কোনোভাবে নেতৃত্বকে সন্তুষ্ট রাখা। তো সেই নেতৃত্বকে সন্তুষ্ট রাখতে যে নিজেদের যে আত্মসমালোচনা, সে আত্মসমালোচনা কিন্তু একদম হচ্ছে না। যদি কোনো রাজনৈতিক দল এবং কোনো ব্যক্তি নিজের ভুলভীতির আত্মসমালোচনা না করে, বা যদি সাফল্য না হয়, অসাফল্যের যদি আত্মসমালোচনা না করে, অকৃতকার্যতার যদি আত্মসমালোচনা না করে, তাহলে পরে কিন্তু সেই ব্যক্তি বা দল বা প্রতিষ্ঠান আগে বাড়তে পারে না। তো আমি কাউকেই সেভাবে যে দলের ভেতরে যে আত্মসমালোচনা হওয়া উচিত, সেটা আমি শুনলাম না। যদি মিটিংয়ের মধ্যে মানে ক্লোজ ডোর মিটিংয়ের মধ্যে নিজেদের মধ্যে কোনো আত্মসমালোচনা হয়ে থাকে, সেটা আলাদা কথা। কিন্তু ওপেন সেশনে কিন্তু সেরকম কাউকে বলতে শুনলাম না। কারণ এটা একটা চিরাচরিত কথা আছে যে কংগ্রেসের কোনো সদস্যই, তিনি রাজ্যসভারই হোক, লোকসভারই হোক, কোনো রাজ্যের সভাপতিই হন, গান্ধী পরিবারের বিরুদ্ধে কোনো কথা বলবেন সে সাহস কারো নাই। এবং সেরকম কোনো কথা বললে তাকে আর সেই পদে হয়তো রাখাও হবে না। এটাই আগে পুরাতন দিনে দেখা গেছে। ফলে আগামী দিনে এই যে এখন যে কংগ্রেসের সেশন চলছে, সেই সেশনের পর কি নতুন দিশা কংগ্রেস তার সমর্থকদের এবং সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারবে, এবং সেটা ভোট ব্যাঙ্কে প্রতিফলিত হবে এবং কংগ্রেস সাফল্য পাবে, সেইটাই আজকের বড় প্রশ্ন। এইখানেই এই ভিডিওটি শেষ করছি। আপনারা নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার, ধন্যবাদ।